আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় ইন্ট্রোডাকশন অফ মডার্ন ফিজিক্স নামে যে চ্যাপ্টারটা আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটোতড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা থেকে পুরো এটার যে পুরো কনসেপ্ট, এটা হওয়ার শর্ত, এটা কিরকম হয়, কিভাবে সংগঠিত হয়, এবং এখানে একটা আইনস্টাইন ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা লিখে আমরা আজকে এই কয়েক মিনিটের ভিডিওতে সবকিছু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা আসলে ব্যাখ্যা করেন 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ধারণা বা কোয়ান্টামের যে কোয়ান্টাম তত্ত্ব যে ছিল সেটার ধারণা ব্যবহার করে 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ব্যাখ্যা করেন, এবং সেই জন্য তিনি নোবেল পুরস্কারও পান। তো চলো দেখা যাক ফটোতড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট কিভাবে সংঘটিত হয়। তো ধরে নাও এখানে আমার কাছে একটা পাত আছে। লেট কনসিডার এখানে একটা ধাতব প্লেট আছে বা একটা পাত আছে। এই পাতটা মনে মনে ভাবো যে এটা একটা ধাতুর তৈরি, ঠিক আছে? এটা যে কোনটাই হতে পারে, ক্রোমিয়াম, কোবাল্ট, যাই হোক, একটা যে কোনো একটা ধাতু। তো এইখানে একটা আছে ইলেকট্রন। ইলেকট্রন বা ফোটন। হ্যাঁ, ইলেকট্রন আর ফোটনের মধ্যে যে সবচেয়ে মানে একটা বৈসাদৃশ্য হচ্ছে ইলেকট্রনের ভর আছে। ইলেকট্রনের ভর আমরা জানি না, 9.11 ইন্টু 10⁻31 কেজি। বাট ফোটনের কিন্তু কোনো ভর নাই, ফোটনের ভর হচ্ছে 0। ইলেকট্রনের ভর আছে, জাস্ট ফোটনের ভর নাই। এটাও অনেক জিরোর কাছাকাছি, বাট এটা তাও একটা সাংখ্যিক মান আছে, কিন্তু ফোটনের কোনো সাংখ্যিক মান নাই, ফোটনের ভর 0। তো এই ফোটনটা এখানে একটা প্লেটের উপর অবস্থান করছে। তো ফটো ইলেকট্রিককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফটো, ফটো মানে বোঝানো হচ্ছে লাইট, আর ইলেকট্রিক বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের উপর লাইট পড়ার ফলে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। কিভাবে? এখানে একটা ইলেকট্রন আছে, এটার উপর একটা আলো পড়বে। আলো পড়বে, সেই আলোতে একটা শোষণ মানে কি বলে ওটাকে, শক্তি থাকবে। সেই শক্তিটা এটার উপর পড়ার ফলে এই ইলেকট্রনটা এখান থেকে শিফট করে অন্যদিকে মুভ করবে, এবং একটা ভেলোসিটি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভেলোসিটি, নির্দিষ্ট বেগে মুভ করবে। এর ফলে ওর একটা গতিশক্তি থাকবে। এটা তো ইলেকট্রন, এই ইলেকট্রনটা তো ভর আছে, এর জন্য তার একটা গতিশক্তি থাকবে। এই ঘটনাটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো চলো আমরা দেখি। তো এই যে ফোটনটা বা ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনটার না একটা নিজস্ব শক্তি আছে। সে যে শক্তি দ্বারা এই প্লেটের সাথে যুক্ত আছে সেটাকে বলা হয় কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক, ওয়ার্ক ফাংশন, কার্যাপেক্ষক, বা এটাকে ওয়ার্ক ফাংশন বলা হয় ইংলিশে। এই কার্যাপেক্ষককে আমরা ডাব্লিউ নট দ্বারা ডিফাইন করলাম। এই ডাব্লিউ নটের ভ্যালু হতে পারে কি, এইচ সি বাই ল্যামডা নট, এটা হতে পারে এইচ এফ নট, এবং এটা হতে পারে ইলেকট্রন ভোল্ট নট। এখন আসো, এগুলো কোনটা কি বলো। এই যে কার্যাপেক্ষক লিখছি, এটা কি একটা শক্তির রাশিমালা না? আমরা জানি না প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, এইচ মিউ বা এইচ এফ যাই বলো সমস্যা নাই, ইকুয়াল ইলেকট্রন ভোল্ট। এগুলো তো শক্তি। তার মানে কার্যাপেক্ষকটা কি? এটা শক্তি। এখন এটা তো হচ্ছে ডাব্লিউ নট। ডাব্লিউ নট দ্বারা কি বোঝাচ্ছি? ওয়ার্ক ফাংশন, বা যেটাকে আমরা বলতে পারি কার্যাপেক্ষক। ল্যামডা নট বলতে বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটা ছিল সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এফ নট, এফ বলতে বোঝানো হয় ফ্রিকোয়েন্সি। এফ মানে ফ্রিকোয়েন্সি, আর যেহেতু এটা সূচন ফ্রিকোয়েন্সি, এই জন্য এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক, থ্রিসহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটাকে বলা হয় থ্রিসহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক। আর এই যে ই ভি নট, এই ভি নট কে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব, স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। তো এটা হচ্ছে তার কার্যাপেক্ষক। কার্যাপেক্ষকটা কি? ধাতব প্লেটের সাথে এই ইলেকট্রনটা যে পরিমাণ শক্তি নিয়ে যুক্ত আছে সেটা হচ্ছে কার্যাপেক্ষক। এই ইলেকট্রনটা এখান থেকে তখনই রিলিজ হবে যখন তুমি কার্যাপেক্ষকের থেকে বেশি শক্তি প্রদান করবা। মনে করো এটা 5 জুল শক্তি নিয়ে এখানে বসে আছে, তুমি যদি একে 2 জুল শক্তি দাও, এ কিন্তু রিলিজ হবে না, পুরোটাই শোষণ করে নেবে। 3 জুল দিলেও শোষণ করবে, 4 জুল দিলেও শোষণ করবে, ইভেন 5 জুল শক্তি দিলেও সে শোষণ করবে।
তোমাকে 5-এর থেকে বেশি শক্তি দিতে হবে। 5 জুলের থেকে তুমি যদি 6 জুল বা 5.52 শক্তিও দাও, তখন এই ইলেকট্রনটা আর এখানে থাকবে না, সে শিফট করবে। তাহলে এটা ছিল কার্যাপেক্ষক এইচ সি বাই ল্যামডা। এইচ মানে তো প্লাঙ্ক কনস্ট্যান্ট, সি মানে লাইট ভেলোসিটি, ল্যামডা মানে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, এফ মানে হচ্ছে এফ নট মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক। এখানে এইচ এর ভ্যালুটা আমি লিখে দিই, মনে না থাকতে পারে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর সি লাইট ভেলোসিটি কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিস মনে রাখো। ইলেকট্রন ভোল্ট ই, ভি নট মানে হচ্ছে নিবৃত্তি বিভব। এখন দেখো, ধরে নাও এখান থেকে একটা আলো আসলো, আসে এই ইলেকট্রনটাকে হিট করলো, এটার শক্তি ই। একটা আলোক রশ্মি এসে ইলেকট্রনটাকে হিট করলো, ই। আমরা এখানে ই ইকুয়াল কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা এইচ এফ ইলেকট্রন ভোল্ট লিখতে পারি কিনা। এইটা একটা শক্তি নিয়ে এই ইলেকট্রনটাকে হিট করলো, হিট করার ফলে ধরে নিলাম এই কার্যাপেক্ষকের থেকে এই শক্তিটা বেশি, করার ফলে ইলেকট্রনটা এইখান থেকে এই বরাবর রিলিজ করলো, মানে এই বরাবর মুভ করলো, এই ইলেকট্রনটা এদিকে মুভ করলো। তো যদি ইলেকট্রনটা এদিকে মুভ করে, তার মানে তার নিশ্চয়ই এইদিকে একটা গতিশক্তি থাকবে ই কে, কাইনেটিক এনার্জি থাকবে, যে কাইনেটিক এনার্জি ইকুয়াল আমরা জানি হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এই ঘটনাটা যে ঘটবে, আসো এই ঘটনাটা যে ঘটবে, যে ইলেকট্রনটা এখান থেকে শিফট করে এদিকে যাবে, এটার জন্য কন্ডিশন কি আগে আমরা তাই দেখি। যে ফটোইলেকট্রিক যে ইফেক্ট, এটার হচ্ছে কন্ডিশন আছে কিছু। কন্ডিশন, 1 নাম্বার কন্ডিশন তোমাকে আগেই বলছি, কার্যাপেক্ষকের থেকে বেশি শক্তি দিতে হবে। এটা 5 জুল আছে, তার মানে এটাকে অবশ্যই 5 জুলের থেকে বেশি হতে হবে, যদি আমরা এভাবে চিন্তা করি। তার মানে এই যে ডাব্লিউ নট যেটা আছে, এটার থেকে ই কে অবশ্যই বড় হতে হবে। সো 1 নাম্বার কন্ডিশন, ই ইজ মাস্ট বি গ্রেটার দ্যান ডাব্লিউ নট, অর্থাৎ এনার্জি কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হবে, এনার্জি কার্যাপেক্ষকের থেকে বেশি হতে হবে। 2 নাম্বার কথা, ঠান্ডা মাথায় বুঝবা আমার সাথে। দেখো তো, ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, এইচ আর সি কনস্ট্যান্ট, আমি এখান থেকে লিখতে পারি ই ইজ এন্টি প্রপোর্শনাল ল্যামডা। তার মানে ল্যামডার মান যত বেশি হবে শক্তির মান তত কম হবে, আবার ল্যামডার মান যত কম হবে শক্তির মান তত বেশি হবে। এই জিনিসটা কি বুঝছো, যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে কি, শক্তি যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। এখন দেখো, তরঙ্গ দৈর্ঘ্য এটার শক্তি তোমাকে বেশি লাগবে, তাহলেই তো তোমার এখান থেকে ইলেকট্রনটা শিফট হবে। কার্যাপেক্ষকের থেকে তুমি বেশি শক্তি চাচ্ছ, তুমি কার্যাপেক্ষকের থেকে যদি তুমি বেশি শক্তি চাও, আপতিত রশ্মির যদি শক্তি তুমি বেশি চাও, তাহলে আপতিত রশ্মির ল্যামডা নিশ্চয়ই কম হতে হবে, কারণ সম্পর্ক তো ব্যস্তানুপাতিক শক্তির সাথে। ল্যামডা কম হলেই তো তাহলে সেই শক্তিটা বেশি হবে। তার মানে এইটা যে ল্যামডাটা আছে, এই ল্যামডাটা মাস্ট বি ছোট হবে, এবং এই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা বড় হতে হবে। দেখো আমার কথা বুঝছো, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো হিসাব সোজা, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি তুমি কম করো, শক্তি পাবা বেশি। তুমি আপতিত রশ্মির শক্তি বেশি চাচ্ছ, কারণ তোমাকে এই ইলেকট্রনটাকে শিফট করতে হবে। তার মানে কি, তোমার এই শক্তি যদি তুমি বেশি করতে চাও, তার মানে এখানকার ল্যামডাকে তোমাকে ছোট হতে হবে, কম করতে হবে, আর এই কার্যাপেক্ষকের যে ল্যামডা আছে সেটাকে বড় করতে হবে, বেশি করতে হবে। সো এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশন, ল্যামডা ইজ লেস দ্যান ল্যামডা নট। এবার আসো থার্ড কন্ডিশন। আচ্ছা, তুমি দেখো তো, ই ইকুয়াল এইচ এফ ইকুয়াল ই ভি। তুমি দেখো এখানকার এইচ কনস্ট্যান্ট, এখানকার ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এরকম না? তো এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। যাই হোক, দুইটা যদি কনস্ট্যান্ট হয়, আমরা লিখতে পারি যে শক্তির সাথে তরঙ্গ মানে কি, এটা কম্পাঙ্কের সম্পর্ক সমানুপাতিক এবং বিভবের সম্পর্ক সমানুপাতিক। তার মানে তুমি যদি শক্তি বেশি করতে চাও, তার মানে তোমাকে কম্পাঙ্ক বেশি করতে হবে এবং বিভব বেশি করতে হবে। আপতিত রশ্মির শক্তি যদি বেশি হতে হয়, তার মানে এই রশ্মির এই এফ এর মানটা বেশি হতে হবে, কারণ সম্পর্ক সমানুপাতিক, এবং এই ভি এর মানও বেশি হতে হবে। তার মানে আমি থার্ড এন্ড ফোর্থ কন্ডিশন একসাথে লিখবো, যে আপতিত রশ্মির যে ফ্রিকোয়েন্সি সেটা অবশ্যই কার্যাপেক্ষকের ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্কের থেকে বেশি হবে, এবং আপতিত রশ্মির যে বিভব সেটা নিবৃত্তি বিভবের থেকে বেশি হবে। এই চারটা ছিল তোমার ফটোইলেকট্রিক ইফেক্টের কন্ডিশন। আমি আবারও এই কন্ডিশন কয়েকটা বলতেছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। এটা সিকিউ এর জন্য মারাত্মক ভয়াবহ ইম্পর্টেন্ট। কারণ কি, এখান থেকে আমাদের গ নাম্বার বা ঘ নাম্বারে কোশ্চেন দেয় যে ব্যাখ্যা করো যে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা।
তো তোমাকে এই শর্তগুলো চেক করতে হতে পারে, যে কম্পাঙ্ক দিয়ে চেক করতে হতে পারে কার্যপেক্ষকের কম্পাঙ্ক কত আর আপতিত রশ্মির কম্পাঙ্ক কত। যদি আপতিত রশ্মির কম্পাঙ্ক বেশি হয় তাহলে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। আবার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে চেক করতে হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেখা যায় যে কার্যপেক্ষকের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে সংঘটিত হবে, আদারওয়াইজ হবে না। তো এই চারটা জিনিস মনে রাখবা, যে শক্তি সবসময় বেশি হতে হবে আপতিত রশ্মি, কার্যপেক্ষকের তুলনায় শক্তি বেশি হতে হবে। সেকেন্ড কথা, শক্তির সাথে সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম হতে হবে। আপতিত রশ্মি কয়েকটা মনে রাখো, আপতিত রশ্মির শক্তি বেশি হতে হবে, বিভব বেশি হতে হবে, কম্পাঙ্ক বেশি হতে হবে, শেষ। আর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম হতে হবে। আই থিঙ্ক দ্যাটস ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা একটা ইকুয়েশন লেখা মানে একটা ইকুয়েশন লেখার চেষ্টা করি। আইনস্টাইন যে গাণিতিক ইকুয়েশনটা দিয়েছে আমরা সেটা চিন্তা করি। এখানে দেখো তো শক্তির নিত্যতা নীতি, এটা একটা সংঘর্ষ, মানে কি বলে এটা, সংরক্ষণশীল সংঘর্ষ। এটা হচ্ছে একটা সংরক্ষণশীল সংঘর্ষ। এই সংরক্ষণশীল সংঘর্ষে কি হয়, এটা শক্তির নিত্যতা নীতি মেনে চলে। সংরক্ষণশীল সংঘর্ষে শক্তির নিত্যতা নীতি মেনে চলে। তো এখানে শক্তির নিত্যতা নীতি অনুযায়ী একটা জিনিস লেখা যায়। দেখো তো, এই যে রশ্মিটা তুমি এখান থেকে দিচ্ছ, এই রশ্মির যে শক্তি আছে ই, এই ই, এই ই তুমি যে শক্তিটা দিচ্ছ, সেই শক্তির কিছু অংশ কার্যপেক্ষক কর্তৃক শোষিত হচ্ছে এবং বাকি অংশ কি গতিশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে না। মনে করো কার্যপেক্ষক, ধরে নাও ডাব্লিউ নট হচ্ছে 10 জুল, ঠিক আছে, তুমি শক্তি দিছো 20 জুল, তাহলে তুমি গতিশক্তি কত পাবা? গতিশক্তি কি 20 জুল পাবা? আমাকে বোঝাও। এখানে এর কার্যপেক্ষক 10 জুল, তুমি শক্তি দিছো 20 জুল, তাহলে কি তুমি গতিশক্তি 20 জুল পাবা? পাবা না। তুমি গতিশক্তি পাবা কার্যপেক্ষক, তুমি যে শক্তি দিছো সেই শক্তি থেকে কার্যপেক্ষক তার শক্তি শোষণ করবে, শোষণ করে অবশিষ্ট শক্তি গতিশক্তি হিসেবে ব্যবহৃত হবে। তুমি এখানে গতিশক্তি পাবা 10 জুল। মানে কার্যপেক্ষক যে 10 জুল আছে, কার্যপেক্ষক এটা হচ্ছে তার চাহিদা। আমি যদি কমার্সের ভাষায় বলি, এটা হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে উৎপাদন। তার মানে তুমি ওর চাহিদা 10 জুল, তুমি শক্তি দিচ্ছ 20 জুল, তার মানে কি সে 20 জুল রিলিজ করবে? অবশ্যই না, সে তার চাহিদা আগে পূরণ করবে। সে 20 জুল থেকে 10 জুল আগে শোষণ করবে, অবশিষ্ট যেটা থাকবে সেটা গতিশক্তি হিসেবে যাবে। তার মানে কি? তার মানে আইনস্টাইন এই জিনিসটাকেই সুন্দরভাবে বুঝাইছে যে তুমি যে রশ্মিকে মানে দিবা, প্রতিফলিত করবা, এটার উপর যে রশ্মি দিয়ে আঘাত করবা, সেই রশ্মির যে শক্তি আছে সেখান থেকে কার্যপেক্ষক তার শক্তি শোষণ করবে, শোষণ করে বাকি শক্তি গতিশক্তি হিসাবে এই ইলেকট্রনটা ওই গতিশক্তিতে রিলিজ, ওই বেগে রিলিজ করবে। তার মানে বিষয়টা এরকম, তুমি যে শক্তিটা দিচ্ছ ই, এই শক্তিটা তোমার কার্যাপেক্ষকের যে শক্তি সেটা শোষণ করবে এবং বাকিটা গতিশক্তিতে পরিণত হবে। এইটা ছিল তার ইকুয়েশন, আইনস্টাইনের ইকুয়েশন। এবং এটা থেকে তুমি শিওর থাকো, তুমি যদি তোমার আজকে ফার্স্ট ইয়ারে ওঠো অথবা সেকেন্ড ইয়ারে ওঠো, তোমার সামনে যতগুলো এক্সাম আছে, কলেজের এক্সাম বা বোর্ড পরীক্ষার এক্সাম, এই ইকুয়েশন থেকে তুমি মাস্ট বি কোশ্চেন পাবাই, 100% গ্যারান্টি। 100-র উপর যদি কোনো পার্সেন্ট দেওয়া যায় তাহলে সেটাই দিব, এইটা থেকে কোশ্চেন পাবা। এখন এখান থেকে তোমাকে ভেঙে লিখতে হবে, এটা সূত্র বানায় নাও, তুমি তো জানো ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, এইচ এফ ইলেকট্রন ভোল্ট, এখানে আই স্কোয়ার আর টি বলা যায়, এম এস ডেল থিটাও বলা যায়, মানে যা যা বলা যায় আর কি, ঠিক আছে। এইখান থেকে তুমি দেখো এই জায়গাতে, এইখানে তুমি এগুলা বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারো। দেখো আমি বলি, এইটাকে, এই শক্তিকে আমি কম্পাঙ্কের সাহায্যে লিখবো, তাহলে কি লিখলাম, এইচ এফ, কার্যপেক্ষক কিরকম হবে, এইচ এফ নট প্লাস ই কে কিরকম হবে, হাফ এম ভি স্কোয়ার। আমাদের যে বোর্ড পরীক্ষা হয় বা কলেজের পরীক্ষাগুলোতে গতিশক্তি নির্ণয় করতে বলে, যে যে ইলেকট্রনটা শিফট হবে সেটার গতিশক্তি নির্ণয় করো, তো গতিশক্তিকে এই পাশে নিয়ে এসে মানে এক পাশে রেখে দাও, তাহলে কি হয়, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এইচ এফ মাইনাস এইচ এফ নট, এরকম থাকে। বা এখানে তুমি এইচ এফ এর জায়গায় এইচ সি বাই ল্যামডা লিখতে পারো, এখানেও এইচ সি বাই ল্যামডা লিখতে পারো, ইলেকট্রন ভোল্ট লিখতে পারো, মেগা ইলেকট্রন ভোল্ট লিখতে পারো, তোমার যা খুশি তাই লিখতে পারো, কিন্তু তোমাকে ডিপেন্ড করতে হবে, সেটা ডিপেন্ড করবে তোমার কোশ্চেনে কোন লেভেলের ডেটা দেওয়া আছে। যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এইচ সি বাই ল্যামডা লিখবা, যদি বিভব দেওয়া থাকে তাহলে ইলেকট্রন ভোল্ট লিখবা। এইটা হচ্ছে ইকুয়েশন। এবং এখান থেকে অনেক সময় বেগ নির্ণয় করতে বলে, মানে ভি এর মান নির্ণয় করতে বলে। তো ভি এর মান কি নির্ণয় করা খুব কঠিন কিছু, 2/m, এইচ কমন নিলে এফ মাইনাস এফ নট, ভি ইকুয়াল √2/m, এইচ কমন নিলে এফ মাইনাস এফ নট। এটা হচ্ছে বেগ, নির্গত রশ্মি
বেগ। আমি দেখাইছি কম্পাঙ্কের সাহায্যে, এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে দেখানো যাবে না, জাস্ট এইখানে এই সি বাই ল্যামডা লিখলে এখানে 1 বাই ল্যামডা ডট মাইনাস 1 বাই ল্যামডা আসবে, শেষ। এইটা দেখো, এই যে এখন একটা কোশ্চেন তোমাদের হওয়া উচিত, ভাই এখানে বর্গমূল করছেন, রুট করছেন, প্লাস মাইনাস আসার কথা। বেগ কখনো ঋণাত্মক হয় না, বেগ সবসময় ধনাত্মক হয়। সো প্লাস মাইনাস আসে লজিক্যালি, কিন্তু যেহেতু বেগ সবসময় পজিটিভ হয়, দ্যাটস ওয়াই এটা পজিটিভ থাকবে। ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, সরি এটা ফটো ইলেকট্রন। ও আর একটা কথা বলি, ফটোতড়িৎ ক্রিয়ার ফলে এখান থেকে যে ইলেকট্রনটা শিফট হবে সেই ইলেকট্রনটাকে বলা হবে ফটো ইলেকট্রন। ভেলোসিটি অফ ফটো ইলেকট্রনকে আমরা বলবো ভি, ঠিক আছে। সো এই ছিল ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে এইটা হচ্ছে মাদার ইকুয়েশন, এটা হচ্ছে মাদার আইনস্টাইনস ইকুয়েশন। এটা 1905 সালে উনি ব্যাখ্যা করেন। আইনস্টাইনের এই ইকুয়েশনটা উনি 1905 সালে ব্যাখ্যা করেন, এবং এই ইকুয়েশনটা তুমি মনে রাখো, এখান থেকে তুমি বোর্ড পরীক্ষায় কোশ্চেন অবশ্যই কমন পাবো, মাস্ট বি পাবা এখান থেকে কোশ্চেন। এই ছিল টোটালটা ফটোতড়িৎ ক্রিয়ার উপর কথাবার্তা। দেখো তো কথাগুলো বুঝছো কিনা। এখানে দেখো যে ফটোতড়িৎ ক্রিয়ার উপর, হ্যাঁ, যা যা দরকার আমি সবই পড়াই দিছি। ফটোতড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের ফটো মানে হচ্ছে লাইট, ইলেকট্রিক মানে ইলেকট্রন, ইলেকট্রনের উপর লাইট পড়বে বা আলো পড়বে, সেখান থেকে ইলেকট্রনটা রিলিজ হবে। এই যে সামগ্রিক ঘটনাটা, এটাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটোতড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের আমরা দেখেছি এখানে তার একটা কার্যাপেক্ষক থাকে, বা ওয়ার্ক ফাংশন থাকে, একটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থাকে, একটা সূচন কম্পাঙ্ক থাকে, একটা নিবৃত্তি বিভব, বা এখানে লিখে দেই স্টপিং পটেনশিয়াল। স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব থাকে। তো এই যে নিবৃত্তি বিভব সূচন তরঙ্গ দৈর্ঘ্য থাকে, একটা রশ্মি আপতিত হয়, এখান থেকে ইলেকট্রনটা শিফট হয়। এই ইলেকট্রন তখনই শিফট হবে যখন এই রশ্মির শক্তি এই কার্যপেক্ষকের তুলনায় বেশি হবে। সেখানে আমরা কন্ডিশন লিখে দিয়েছি চারটা, কন্ডিশন থেকে কোশ্চেন আসে সেটাও লিখে দিয়েছি। এখানে দুইটা ধ্রুবকের মান লিখে দেওয়া আছে। কন্ডিশন চারটা কি কি? শক্তির মান অবশ্যই কার্যপেক্ষকের তুলনায় বেশি হতে হবে, ল্যামডার মান কম হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হতে হবে, কম্পাঙ্ক এবং বিভবের মান অবশ্যই বেশি হতে হবে, এটা লিখছি। এরপর আমরা এখানে আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র আছে সেই সূত্রটা লিখছি, এবং এই সূত্র থেকে বেগ নির্ণয় করছি, বেগ নির্ণয় তো করছি, প্লাস এই সূত্র থেকে আমরা একটা মাদার ইকুয়েশন থেকে বিভিন্ন ভাবে কনভার্ট করা যেতে পারে। এখানে আমি যেমন এইচ এফ লিখছি না, তোমার যদি কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তুমি কি এইচ এফ লিখবা? লিখবা না। তুমি কি করবা? এই সি বাই ল্যামডা লিখবা, কারণ তোমাকে ল্যামডার মান বসাতে হবে। যদি তরঙ্গ দৈর্ঘ্যে বিভব দেওয়া থাকে, তরঙ্গ দৈর্ঘ্য নাই, কম্পাঙ্ক নাই, বিভব দেওয়া আছে, তখন কি লিখবা? ইভি, ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট লিখবা। এভাবেই কনভার্ট করে অঙ্কগুলো করা যাবে। সো আশা করি ফটোতড়িৎ ক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা যা লাগে আমরা পড়েছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তার আগে পর্যন্ত আই থিংক এটার কোনো কনসেপ্টে কারো কোনো ঝামেলা নাই, সবাই আশা করি বুঝছো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।